আমাদের চারপাশের মাটি, বাতাস, জল, আমাদের শরীর, এমনকি আমাদের শরীরের ভিতরেও ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল ও প্রোটোজোয়ার মতো অণুজীব অর্থাৎ মাইক্রো অর্গানিজমস পাওয়া যায়। কিন্তু যেসব জায়গায় আমরা বেঁচে থাকতে পারি না, সেখানেও কি এগুলো থাকে? যেমন উষ্ণ জলস্রোত, যেখানে তাপমাত্রা প্রায় 950 ডিগ্রি সেলসিয়াসের বেশি, গভীর মহাসাগর যেখানে অক্সিজেন থাকে না, পৃথিবীর মেরু সংলগ্ন বরফে ঢাকা অঞ্চল বা পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি অর্থাৎ সিসিএমবির বৈজ্ঞানিক ডক্টর শিবাজি ও তাঁর দল মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড অর্থাৎ অণুজীবের জগতের খোঁজে রওনা দিয়েছিলেন। তাঁরা বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জলবায়ু অঞ্চলে জীবাণু সন্ধান করেছেন। তাদের প্রাথমিক অভিযানে পৃথিবীর সর্বাধিক ঠান্ডা মেরু অঞ্চল আন্টার্কটিকা ও আর্কটিক সার্কেল অন্তর্ভুক্ত ছিল। তাঁরা নিজেদের সঙ্গে নমুনা সংগ্রহ অর্থাৎ স্যাম্পল কালেকশন ব্যাগ, জীবাণু বৃদ্ধির জন্য ব্যবহৃত খাদ্য, জীবাণু বৃদ্ধির জন্য ব্যবহৃত জীবাণুবিহীন বা স্টেরাইল পাত্র, জীবাণুকে বাঁচিয়ে রাখতে পর্যাপ্ত তাপমাত্রা ঠিক রাখার জন্য ইনকিউবেটর, এদের দেখার জন্য সাধারণ একটা মাইক্রোস্কোপ এবং নমুনা অর্থাৎ স্যাম্পলগুলোকে একসাথে সংগ্রহ করার জন্য একটা রেফ্রিজারেটর নিয়ে যান। তারা পৃথিবীর গভীরতার বিভিন্ন স্তর থেকে বরফ, মাটি ও জলের নমুনা অর্থাৎ স্যাম্পল সংগ্রহ করলেন। তাদের নিয়ে যাওয়া জীবাণুবিহীন পাত্রের মিডিয়ামে কিছু নমুনা রাখলেন এবং কিছু অণুজীবের বিকাশ ঘটালেন। কিন্তু তাদের কাছে সমস্ত নমুনা পরীক্ষা করার জন্য পর্যাপ্ত খাদ্য বা মিডিয়াম ও পাত্র ছিল না। এমনকি এই মিডিয়ামে থাকা নমুনা অণুজীবদের জন্যও প্রয়োজনীয় খাদ্য ছিল না। সেই জন্য তারা ওই নমুনাগুলোকে সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি অর্থাৎ সিসিএমবিতে পরবর্তী পরীক্ষা করার জন্য নিয়ে আসেন। বৈজ্ঞানিকরা এইসব নমুনাকে বিভিন্ন মাইক্রোবিয়াল গ্রোথ মিডিয়াতে অর্থাৎ যে মিডিয়ামে অণুজীবীরা বেড়ে ওঠে সেখানে বেশ কিছুদিন রাখলেন ও অপেক্ষা করলেন। প্রায় 2 সপ্তাহ পর তারা কিছু মিডিয়াতে ব্যাকটেরিয়ার গ্রোথ বা বৃদ্ধি দেখলেন। আমাদের কোষের থেকে ভিন্ন এই জীবাণুর মধ্যে কিছু আলাদা ক্ষমতা ছিল। এদের মধ্যে অধিকাংশ জীবাণু কার্বনের উৎস হিসেবে, গ্লুকোজ ও নাইট্রোজেনের উৎস হিসেবে প্রোটিনের মতো সাধারণ পুষ্টি উপাদানের উপরে বেড়ে উঠতে পারত। এগুলো ঠান্ডা তাপমাত্রায় বেশি ভালো বৃদ্ধি পেয়েছিল। তারা এমন ব্যাকটেরিয়াও খুঁজে পায় যেগুলো প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচতে স্পোর তৈরি করতে পারে। তারা দেখেছেন যে এই ব্যাকটেরিয়াগুলো অতিবেগুনি রশ্মি অর্থাৎ রেডিয়েশন প্রতিরোধ করতে পারে। তারা এটাও লক্ষ্য করলেন যে আন্টার্কটিকার ব্যাকটেরিয়া সাধারণ ব্যাকটেরিয়ার তুলনায় বেশি রঙিন। এই জীবাণুগুলোর ত্বকের রং ও কোষের ঝিল্লির গঠন সম্ভবত তাদের ইউভি রেডিয়েশন ও ঠান্ডার হাত থেকে বাঁচায়। তাদের পরবর্তী লক্ষ্য ছিল পৃথিবী পৃষ্ঠ থেকে 20 থেকে 40 কিলোমিটার ওপরে বায়ুমণ্ডলে জীবাণুর উপস্থিতি খোঁজ করা। এই অঞ্চলকে স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়। এখানে বাতাস খুব কম বা নেই বললেই চলে। আমরাও সেখানে নিজে থেকে শ্বাস নিতে পারবো না। বৈজ্ঞানিকরা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বায়ুকে স্টেরাইল বা জীবাণুবিহীন স্টেইনলেস টিউবে সংগ্রহ করার জন্য গরম হাওয়ার বেলুন ব্যবহার করেছেন। বায়ু ভর্তি টিউবগুলো কোষ এবং আণবিক জীববিজ্ঞান কেন্দ্রে আনা হলো। তারা ছত্রাক ও জীবাণুর কিছু প্রজাতিকে শনাক্ত করলেন। এগুলোর মধ্যে কিছু প্রজাতি নতুন এবং এরা অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মিকে প্রতিরোধ করে। তারা বিভিন্ন বৈশিষ্ট্য সহ নতুন জীবাণু খুঁজতে দুর্গম হিমালয়ের চূড়ায়, মহাসাগরের গভীরে এবং হিমবাহে তাদের খোঁজ চালান। ভারতে বেশ কিছু বৈজ্ঞানিক এই পথ অনুসরণ করেছেন। এই বিভিন্ন জলবায়ুতে আবিষ্কৃত প্রত্যেক নতুন অণুজীবের অনেক গুণ আছে। হয়তো একদিন এটাও হতে পারে যে অণুজীবের এই ইউভি প্রতিরোধক বৈশিষ্ট্যকে সানস্ক্রিন তৈরিতে,
এবং বিভিন্ন অণুজীবের বিভিন্ন রং খাদ্য সামগ্রীর প্রয়োজনীয় রং হিসেবে ব্যবহার করা হবে। আমরা খাদ্য, পানীয়, ওষুধ ও বায়োটেক শিল্পে যে শত শত জীবাণু ব্যবহার করি তার থেকে এগুলো আলাদা। আর কে বলতে পারে এসব লক্ষ লক্ষ জীবাণুর খোঁজ করতে করতে আমরা আরো আকর্ষণীয় দরকারি বৈশিষ্ট্যপূর্ণ জীবাণুর সন্ধান পেয়ে যেতে পারি। ওগুলো তোমাদের মতো সন্ধানকারীদের অপেক্ষা করছে। তোমরা কি অণুজীবের জগৎ খুঁজতে প্রস্তুত?